তোমরা খেয়াল করো, আমাদের কি পারমাণবিক ব্যাসার্ধ বা আকার এটা কতদিন পড়েছিলাম, এবং বলছিলাম এই যত ধর্ম আছে, ঠিক আছে, তার মধ্যে সবকিছু নির্ভর করে কার উপর? এই পারমাণবিক ব্যাসার্ধের উপর। ঠিক আছে, প্রত্যেকটা মৌলিক কি পর্যাবৃত্ত ধর্ম নির্ভর করে কি পারমাণবিক ব্যাসার্ধের উপর। কিছু কিছু আছে যেগুলো কি করে তোমার পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে কমে, আবার পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে বাড়ে, মানে একটা সমানুপাতিক আর একটা বিপরীত অনুপাত নাকি। সমানুপাতিক মানে কি পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে কোনটা বাড়বে, আবার কোনটা থেকে পারমাণবিক ব্যাসার্ধ কমলে কমবে, তাই না? ওকে, খেয়াল করো। এখন এগুলো তো আমরা কতদিন করছিলাম না, এগুলো করছিলাম না, পারমাণবিক আকার এটাও করছি, ঠিক আছে। এটা হলো গ্রুপ ভিত্তিক নাকি। দেখো পরমাণুর আয়নীকরণ শক্তি, পরমাণুর আয়নীকরণ শক্তি, দেখো আয়নীকরণ শক্তিটা কি সহজভাবে যদি বলি যে ধাতু সমূহ কি করে ইলেকট্রন ত্যাগ করে, ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়, তাই না? ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়। একটা ইলেকট্রন ত্যাগ করতে একটু শক্তির প্রয়োজন আছে, একটা ইলেকট্রন ত্যাগ করতে কি শক্তির প্রয়োজন আছে, ঠিক আছে, আবার গ্রহণ করতে শক্তির প্রয়োজন আছে। তো একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ধনাত্মক আধান তৈরি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাই হচ্ছে তোমার কি আয়নীকরণ শক্তি। সহজ কথা এটা নাকি। এখন যদি বইয়ের ভাষায় যাই আমরা, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি। দেখো এখানে সব জায়গায় 1 মোল বিষয়টা ছিল কি, এখানে সব জায়গায় কি আসছে 1 মোল বিষয়টা আসছে, ঠিক আছে। কথা কি বলছি বুঝছো? দেখো পরমাণুর আকার আমরা জানলাম, আয়নীকরণ শক্তিটা কি, দেখো গ্যাসীয় অবস্থায় 1 মোল, 1 মোল নাকি, খেয়াল করো, দেখো 1 মোল সব জায়গায় কি একক ব্যবহার করেছি 1 মোল, অর্থাৎ আমি যে বলছি একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ধনাত্মক আয়নে রূপান্তরিত নাকি। তো 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন, কয় মোল ইলেকট্রন? 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল ধনাত্মক আয়নে রূপান্তরিত করতে যে শক্তি প্রয়োজন তাকে বলা হয় কি আয়নীকরণ শক্তি। আচ্ছা দেখো এখন এই আয়নীকরণ শক্তিটার সম্পর্কে ব্যাখ্যা যদি যাই আমরা, দেখো এখানে বলা হয়েছে কি আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। আয়নীকরণ, দেখো পর্যায় সারণী একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হতে থাকলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে কি বৃদ্ধি পেতে থাকে। মানে এটা কি আমরা যদি খেয়াল করো, এটা বলি যে কি বললাম, খেয়াল করো যে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যদি যাই, বাম দিক থেকে কোথায় যায়, তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? আমরা যে কি করছিলাম খেয়াল করো, যে ইলেকট্রোবিন্যাস করছিলাম, দেখো তৃতীয় পর্যায়ে যদি যাই, প্রথমে আছে কি সোডিয়াম, তারপরে কি আছে ম্যাগনেসিয়াম, তারপরে কি আছে অ্যালুমিনিয়াম আছে না, এরপরে আছে কি সিলিকন। এগুলো আমরা দেখছিলাম কি সোডিয়ামের শেষ করতে আছে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের শেষ করতে 2টা, অ্যালুমিনিয়ামের 3টা, সিলিকনের 4টা। এবারে বাম থেকে ডান দিকে কি শেষ কক্ষপথে ইলেকট্রন বৃদ্ধি পায়, শেষ করতে কি পায় ইলেকট্রন বৃদ্ধি পায়। এই শেষ করতে ইলেকট্রন বৃদ্ধি পাইলে কি হয়, যে একটা আমরা এখানে বলা হয়েছে কি 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, যখন ম্যাগনেসিয়ামে যাবে তখন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা। তখন সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, আর 2টা ত্যাগ করতে কি আরো বেশি শক্তির প্রয়োজন হয়। অ্যালুমিনিয়াম শেষ করতে কয়টা, 3টা, এই 3টে ইলেকট্রন ত্যাগ করতে আরো বেশি শক্তির প্রয়োজন হয়। এভাবে একই পর্যায়ে বাম থেকে
ডান দিকে গেলে কি হয় তোমার কি গ্রুপ সংখ্যা এই শেষ কক্ষপথে কি হয় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এই অধিক সংখ্যক ইলেকট্রন ত্যাগ করতে কি হয় অধিক শক্তির প্রয়োজন হয় যেখানে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় ঠিক আছে এই যে বৃদ্ধি হয় আবার খেয়াল করো আরো সুন্দরভাবে তুমি বলতে দাও যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হয় কক্ষপথ বৃদ্ধি পায় না কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন বৃদ্ধি পায় যার ফলে কি ক্রমান্বয়ে পারমাণবিক ব্যাসার্ধ কি হয় হ্রাস পায় আর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেলে শেষ কক্ষপথে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কি বৃদ্ধি পায় এবং একাধিক ইলেকট্রন ত্যাগ করতে করতে কি হয় অধিক শক্তির প্রয়োজন হয় এই জন্য কি করা হয় দেখো একটা ইলেকট্রন ত্যাগ করে যে শক্তির প্রয়োজন হয় ম্যাগনেসিয়ামে দুইটা ইলেকট্রন শেষ করতে ত্যাগ করতে আরো শক্তির প্রয়োজন হয় অ্যালুমিনিয়ামে কি আরো শক্তির প্রয়োজন হয় এরপরে সিলিকন থেকে চারটা ত্যাগ করতেই চায় অনেক শক্তি এত বড় শক্তির প্রয়োজন হয় যে শক্তি সে অর্জন করতে পারে না এরপর আছে কি ফসফরাস ফসফরাসে শেষ করতে কয়টা পাঁচটা ইলেকট্রন ত্যাগ করতে এত বেশি শক্তির প্রয়োজন যে কখনোই ফসফরাস ইলেকট্রন ত্যাগ করে না হ্যাঁ তা ত্যাগ করে না ঠিক আছে তাহলে খেয়াল করো তাহলে এখানে এই কথাটা বলা হয়েছে দেখো একই দেখো পর্যায় সারণীর একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হতে থাকলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে কারণ একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও শক্তি স্তর বৃদ্ধি পায় না যেটা বলছি তাই না বৃদ্ধি পায় না কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন বৃদ্ধি পায় নাকি ফলে সর্বশেষ বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল ক্রমান্বয়ে কি বৃদ্ধি পেতে থাকে তাই ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে অধিক শক্তি প্রয়োজন হয় এই জন্য একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে কি আয়নীকরণ শক্তি কি হয় বেশি হয় তাহলে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি দেখো সোডিয়ামের চেয়ে কি ম্যাগনেসিয়ামের বেশি ম্যাগনেসিয়াম কি অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন নাকি এই অবস্থা কথা কি হলো এখন তোমাদের বলো আমি বলছি আয়নীকরণ শক্তি এখন খেয়াল করো এই আয়নীকরণ শক্তি খেয়াল করো এখন তোমার যে কোনো দুইটার ত্রোড আসলো মনে করো ম্যাগনেসিয়াম তো পরীক্ষা আসলো কি ম্যাগনেসিয়াম আসলো কি ক্লোরিন এই দুইটা দিয়ে দেয় পড়াশোনা অনেকটা দেয় না এ বি দিয়ে দেয় না প্রশ্ন দিয়ে দিল ম্যাগনেসিয়াম কি ক্লোরিন এদের মধ্যে আয়নীকরণ শক্তি আলোচনা করো এরকম আসো না পরীক্ষা হয় তো এরকম আসো ম্যাগনেসিয়াম সরাসরি বলবে না এটা এ আর এটা বি বলে এ ও বি এর মধ্যে কোনটি অধিক আয়নীকরণ শক্তি কোনটি বেশি বা কোনটি কম এরকম আসো না আসো না তখন তোমরা কিভাবে আলোচনা করবো হ্যাঁ তখন তোমরা আগে সংজ্ঞাটা দিবা তারপর এই কথাগুলো দিবা এই পর্যন্ত সেম ভাবে লিখবা এরপরে লিখবা যে শুধু লিখবা এরকম ম্যাগনেসিয়াম এবং কি ক্লোরিন মানে ওর আগে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসটা আর ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা একা প্রথমে লিখবা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আর যেটা দেওয়া থাকবে কি ম্যাগনেসিয়াম দেওয়া থাকে যাই থাক আর ইলেকট্রন বিন্যাসটা আগে লিখবা প্রথমে মনে থাকবে লেখার পরে এই কথাগুলো লেখলা লেখার পরে বললা যে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন একই পর্যায়ভুক্ত কিন্তু ম্যাগনেসিয়াম হচ্ছে বামে মনে করো কত 2 নম্বর গ্রুপে ক্লোরিন হচ্ছে ডানে অর্থাৎ 7 নম্বর গ্রুপে আমরা জানি বাম থেকে ডানে গেলে কি হয় এখানে কি হয় ইলেকট্রন আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় যে কারণে সোডিয়ামের ম্যাগনেসিয়াম থেকে কি ক্লোরিন ডানে হয় এর আয়নীকরণ শক্তি অনেক বেশি যে কারণে ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি শেষ আলোচনা শেষ আগে একটু লেখার পরে ওই যে দেখো আগে মূল কথাটা লিখবা মূল কথাটা লেখার পরে মূল কথাটা লেখার পরেই তুমি তোমার সিদ্ধান্তটা দেবে এই মূলত এখন তুমি যদি তোমার মনে করো প্রশ্ন আসছে হ্যাঁ এরকম দেখবা তোমাদের টেস্ট পেপার বলো সাপ্লিমেন্ট বলো অথবা তোমাদের গাইড বই বলো দেখবা অনেক প্রশ্ন বিভিন্ন বোর্ডের প্রশ্ন পর্যালোচনা করতে যাবা তখন দেখবা কি এরকম প্রশ্নের অভাব নাই আয়নীকরণ শক্তির আছে না এখন তুমি প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করতে যাও আর না বুঝে তাহলে দেখবা এটা শিখতে পারবা না তুমি লিখতেই পারবা না আর তুমি বুঝো যে কোনটা বামে আছে আর কোনটা ডানে আছে ঠিক আছে তাহলে বুঝা গেল নাকি এটা কিন্তু কি আমরা গ্রুপ একই পর্যায়ের ক্ষেত্রে আলোচনা করছি এরপর যদি গ্রুপ ভিত্তিক থাকতো আগে দেখবো কি এই দুটো কিসে আছে দেখো এই ম্যাগনেসিয়াম আর ক্লোরিন কি আছে একই পর্যায়ে আছে এই জন্য পর্যায়ে আলোচনাটা আসবে এখানে গ্রুপের আলোচনা করার কোনো প্রয়োজন নাই কথা বুঝাইতে পারছি হ্যাঁ আবার বলা বুঝো যে আমার মূল কথা ঠিক রাখবা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে যতটা সৃজনশীল দেখবা তোমরা খুঁজে পাবা সবগুলো কি মূল কথাটা ঠিক রাখবা রাখার পরে যে মৌল দুটা বা যে পরমাণু দুটা দিবে ওই পরমাণু সম্পর্কে কিছু বইলা দিলা শেষ কে বড় আর কে ছোট এটা নির্ণয় করে দিলা শেষ বিষয়টা বুঝছো তাহলে বারবার কি মুখস্থ করা লাগবে বারবার মুখস্থ করা লাগবে আমার মনে হয় বারবার মুখস্থ করা লাগে তোমার শুধু
মূলত তোমাকে আয়নীকরণ শক্তিটা কি এবং আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, কেন বৃদ্ধি পায়? যে শক্তি স্তর বৃদ্ধি পায় না, শেষ করতে ইলেকট্রন বৃদ্ধি পায়, অধিক ইলেকট্রন ত্যাগ করতে অনেক শক্তি প্রয়োজন, যেখানে বৃদ্ধি পায়। ঠিক না? পারবা? এটা বুঝছো? এটা কি বুঝছো না কারো সমস্যা আছে? ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, ভালোভাবে খেয়াল করবে কিন্তু। এরপরে আর এই সুযোগ পাবা না। এই যারা আসে না তারা কিন্তু অনেক কি মিস করবে। ঠিক আছে, আচ্ছা গেল। এটা কি বুঝছো? তোমরা সবাই বুঝছো? এটা মুখস্থ লাগবে। এখন কি নিজে বানায় লিখতে পারবো না? মোটামুটি সংখ্যাটা হুবহু লিখা বাকি অংশ লেখা যাবে না? লেখা যাবে? লেখা যাবে না? এলে বলো, স্যার বুঝে দেন, আরো বুঝাবো। দেখো, এরপরে যে পরমাণু আয়নীকরণ শক্তি একই গ্রুপের ক্ষেত্রে কি হবে? যে একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে কি হবে? একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে কি কি ঘটনা ঘটবে? ঠিক আছে, দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রনের অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ যখন একই গ্রুপে দুইটা মৌল আসবে তখন সংখ্যাটা আবার দিয়ে দেবো। সংখ্যাটা কি করবো? আবার দিয়ে দেবো। মনে রাখবে, মানে গ্রুপ ভিত্তিক আসুক পর্যায় ভিত্তিক আসুক সংখ্যাটা আমার থাকবেই। কথা কি বলতে তো? সংখ্যাটা আবার দিতে হবে। সংখ্যা দেওয়ার পরে কি হলো? তারপর আবার আলোচনা যে আয়নীকরণ শক্তি একটি পর্যাবৃত্ত ধরো আগের মতোই। এবার পর্যায় সারণী একই পর্যায়ের উপর থেকে নিচে দিয়ে গেলে কি হয়? হাতে থাকলে কি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে, এটা একই পর্যায়ে, এখানে কি হবে? একই পর্যায়ে না, পর্যায় সারণী একই গ্রুপের হবে এখানে। হ্যাঁ, এখানে গ্রুপ কথাটা চেঞ্জ করে। হ্যাঁ, মানে আমি দেখাই যাই যে আগের কথার সাথে এই কথা হুবহু মিল, শুধু পর্যায়ে জায়গায় কি হবে? গ্রুপ হবে। আর এই যে আগে কি ছিল? বৃদ্ধি। দেখো, আগে ছিল কি বৃদ্ধি পায়, আর এখন কি হ্রাস পায়। একই গ্রুপের, দেখো পর্যায় সারণীর একই গ্রুপ, এখানে কি হবে? একই গ্রুপ হবে নাকি? এখানে পর্যায়ে লিখবা না, কি লিখবা? একই গ্রুপ লিখবা। গ্রুপের উপর থেকে নিচের দিকে অগ্রসর হতে থাকলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। কারণ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও শেষে কি শক্তি স্তরে ইলেকট্রন বৃদ্ধি পায় না, কিন্তু প্রতি ক্ষেত্রে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। ফলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। পরমাণুর আকার বাড়তে থাকায় ইলেকট্রনের উপর পরমাণু নিউক্লিয়াসের আকর্ষণ কমতে থাকে। ফলে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, যত ইলেকট্রন ততই কি অপসারণ করা সহজ হয়, অর্থাৎ কি কম শক্তি লাগে। বলে কি আয়নীকরণ শক্তির মান কম। মানে কি? দেখো, আমরা যদি খেয়াল করো, আমরা এখানে দেখো চিন্তা করি, প্রথম যে আয়নীকরণ, দেখো গ্রুপ একের ক্ষেত্রে আমরা দেখো লিথিয়ামের কথা চিন্তা করো। লিথিয়ামের কক্ষপথ কয়টা? লিথিয়ামের কক্ষপথ কয়টা? দুইটা। লিথিয়ামের কক্ষপথ হচ্ছে দুইটা। আমরা লিথিয়ামের কক্ষপথ কি করে দেখো, ঠিক না? এলো লিথিয়াম, ঠিক না? এরপরে আমরা কি এরপরে কি সোডিয়াম। সোডিয়ামের কক্ষপথ কয়টা? তিনটা, তাই না? সোডিয়ামের পরে কি আছে? পটাশিয়াম। পটাশিয়ামের কক্ষপথ কয়টা? চারটা না? চারটা। তাহলে দেখা যায় কি প্রত্যেককে যত উপর থেকে নিচের দিকে যাব তত কি কক্ষপথ যুক্ত হয়। কক্ষপথ যুক্ত করে এই নিউক্লিয়াস থেকে, এই নিউক্লিয়াস থেকে শেষ কত ইলেকট্রনটা কি এই নিউক্লিয়াসে শেষ কত ইলেকট্রনটা কি দূরত্ব বাড়ে না? দূরত্ব বাড়ে না? সহজ কথায় বুঝো। তোমরা আজকে দেখবা তোমাদের স্কুলে পড়া খুব ভালো একজন বন্ধু আছে, একসাথে খুব চলাফেরা, একসাথে খুব খাওয়া দাওয়া, ঠিক আছে না? খুব মানে একজনের ছাড়া একজনের বাঁচতই না। লেখাপড়াও তার জন্য উঠাইছে উপরে নাকি? লেখাপড়াও শেষ করে এই অবস্থা। হ্যাঁ, তার জন্য মানে তার দুঃখে তুমি কান্দো, তার এসে এক প্লেটে ভাত খেয়ে মানে অবস্থা খারাপ, এরকম আছে না? এত গলায় গলায় অবস্থা। তো দেখো তখন কিন্তু কোনো কারণে সে দেখো আজকে এখান থেকে পরিবর্তনে লেখা কি তারা ঢাকা চলে যাচ্ছে। ঢাকা চলে যাওয়ার পর তো কান্নাকাটি করে একেবারে শেষ করে দিচ্ছে নাকি? যে ওরে বান্ধবী, ওরে বন্ধু শেষ, তোরে ছাড়া বাঁচবো কিরকম, এরকম হয় না? এমন তো দেখবা, মানে এমনকি একদিন না খেয়েও থাকতে পারো। কথা হচ্ছে কি, এর পরেই প্রথম দিন মনে করো ফোনে করা হলো, পরের দিন একদিন ফোন দিলা, পরের দিন পরে কি 2 দিন পরে, পরের দিন 3 দিন পরে, এক সপ্তাহ, কদিন পরে দুধ তুলি কি, কদিন পরে দুধ তুলি দেয়, কদিন পরে দেখবা কি এর মানে কি যতই দূরে যায় কি আকর্ষণ কমে যায়, যতই দূরে যায় কি আকর্ষণ কমে যায়। সহজ কথা কি, দূরে যায় কি আকর্ষণ কমে যায়। যেমন কি ওই যে ওই গান আছে না বাংলা, চোখের আড়াল রেখি, কি যেন একটা গান আছে না, ওইরকম একটা কথা আছে না, ওইরকম যতই কি দূরে যায়, যতই দূরত্ব দেখো
যতই দূরত্ব বাড়বে আকর্ষণ তত কি শেষ কক্ষপথের সাথে কি কমবে। কথা ক্লিয়ার? কথা কি বুঝাইতে পারছি? যতই কি হবে দূরত্ব বাড়বে আকর্ষণ তত কি হবে কমবে। আকর্ষণ কমলে কি হবে ইলেকট্রন ত্যাগ করা সহজ হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে একই গ্রুপের ক্ষেত্রে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে কি হয় কক্ষপথ বৃদ্ধি পায়। কক্ষপথ বৃদ্ধি পায় কিন্তু শেষ করতে কি হয় না ইলেকট্রন বৃদ্ধি পায় না, যে কারণে কি হয় তোমার আকর্ষণ কি হয় তোমার কমতে থাকে। আকর্ষণ কমতে থাকলে কি হবে ইলেকট্রন ত্যাগ করা কি হয় সহজ হয়। আর ইলেকট্রন ত্যাগ করা সহজ হয় মানে কি আয়নীকরণ শক্তি কমে দেওয়া। কথা ক্লিয়ার? তাই তো এই বিষয়টা এখানে। এখন তোমাকে যদি খেয়াল করো তাহলে আমরা গ্রুপ ভিত্তিক দুইটা মৌল দেওয়া হলো, দুইটা মৌল এমন ভাবে দিল ভালো হলো, দুইটা মৌল দিল যেটা একই পর্যায়ের তখন প্রথম আলোচনাটা করব। আর যখন দিল একই গ্রুপের তখন এই আলোচনা করব। এখন এরকম দিল তিনটা দিল এরকম একটা এক গ্রুপের আর দুইটা পর্যায়ের এরকম দেয় না। হ্যাঁ মনে করে দিল কি মনে করে দিলাম কি আমরা ফ্লোরিন, হ্যাঁ এরপর দিলাম কি সোডিয়াম, এরপর দিলাম কি মনে করো ফ্লোরিন সোডিয়াম, এরপর দিলাম মনে করো ফসফরাস, এরপর দিলাম পটাশিয়াম। কয়টা হয়েছে দেখছো? চারটা হয়েছে। এর বাসায় চারটা দেয় না মৌল, চারটা পারমাণবিক সংখ্যা দিয়ে দিল, পরে বলে এদেরকে আয়নীকরণ শক্তির তুলনা করো। যদি দিয়ে দেয় তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে প্রথমে তোমার একবার সংজ্ঞা দিতে হবে, একবার সংজ্ঞা দিতে হবে, সংজ্ঞা দিয়ে দেখতে হবে কি এরপর লিখতে হবে একই পর্যায়ে যত বাম থেকে ডানে কি যাদের কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে? আবার একই গ্রুপের কি উপর থেকে নিচে দিয়ে গেলে কি আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এই দুইটা কথাই তখন লিখতে হবে, কারণটা দিয়ে দিলা। এরপর তুমি লিখলা এই এর মধ্যে কি সোডিয়াম এবং কি ফসফরাস কি একই গ্রুপভুক্ত, একই পর্যায়ভুক্ত, একই পর্যায়ভুক্ত, একই পর্যায়ভুক্ত খেয়াল করে ভালো হবে, একই পর্যায়ভুক্ত। এবং এর মধ্যে কি সোডিয়াম বামে আর কি ফসফরাস কি ডানে, আর এই ক্ষেত্রে সোডিয়ামের চেয়ে কি ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি। আবার একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে দিয়ে গেলে কি হয়, বা একটা গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে দিয়ে গেলে কি হয় আয়নীকরণ শক্তি হ্রাস পায়। সোডিয়াম দেখো ফসফরাস ফ্লোরিন কি সোডিয়ামের আগের পর্যায়ে, সোডিয়াম কোথায় আগের পর্যায়ে 17 নম্বর গ্রুপে, আর পটাশিয়াম কি পরের পর্যায়ে একই গ্রুপে, যেখানে সোডিয়ামের থেকে কি হবে ফসফরাস কি হবে, সোডিয়ামের থেকে কি এই ফ্লোরিন কি হবে ছোট হবে কম হবে, আর এখানে কি হবে বেশি হবে নাকি আয়নীকরণ শক্তি, আর এখানে কি হবে ফসফরাসে আর কি হবে কম হবে। যেখানে আমাদের আয়নীকরণ শক্তিটা কি হবে সবচেয়ে বেশি হবে কার ফ্লোরিনের, তারপরে কার ফসফরাস নাকি ফসফরাস হবে না, তারপরে কি হবে কার সোডিয়ামের, এরপরে কি পটাশিয়ামের। কথা ক্লিয়ার? হ্যাঁ আয়নীকরণ শক্তি কার বেশি সবচেয়ে বেশি কার ফ্লোরিনের, কারণ ফ্লোরিনের কক্ষপথ কয়টা দুইটা, কক্ষপথ দুইটা, শেষ কথা আছে 7টা, কক্ষপথও কম আবার ইলেকট্রন আছে বেশি, আকর্ষণ বেশি, যেখানে আর কি আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এরপরে ফসফরাসের কক্ষপথ কয়টা 3টা, শেষ কথা ইলেকট্রন আছে কয়টা 5টা, আর সোডিয়ামের কক্ষপথ কয়টা 3টা, শেষ কথা 1টা, তাহলে আয়নীকরণ শক্তি কার বেশি ফসফরাসের বেশি, ফসফরাস চলে আসবে। এবার পটাশিয়াম আর সোডিয়ামের মধ্যে দেখো পটাশিয়াম কয়টা, পটাশিয়ামের কক্ষপথ আছে 4টা, আর ফসফরাসের কয়টা 3টা, কিন্তু শেষ করে একটা আছে পটাশিয়ামের তুলনায়, তাহলে কি হবে সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। কথা ক্লিয়ার? তুলনা করতে পারবে এইভাবে আলাদা গ্রুপে আসছে। হ্যাঁ ফ্লোরিনটা বেশি কেন, ফ্লোরিনটা দেখো ফ্লোরিনের কক্ষপথ কয়টা 2টা কক্ষপথ, আর এর মধ্যে যারা আছে দেখো এই দুইজনের কয়টা 3টা কক্ষপথ, আর এর এই পটাশিয়ামের কয়টা কক্ষপথ 4টা, আর কক্ষপথ কয়টা 2টা, তাহলে কক্ষপথ একদিকে কম হয়ে গেল। এবার নিউক্লিয়াসের কাছে আছে, আবার ফ্লোরিনের শেষ কথা আছে কয়টা, শেষ কথা কয়টা আছে কয়টা, শেষ কথা কয়টা 7টা ইলেকট্রন, শেষ কথা 1 2 3 4 5 6 7টা আছে। 7টার সাথে কি হয় নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে না কম হবে, বেশি হবে, যে কারণে ইলেকট্রন ত্যাগ করা অনেক কঠিন, অর্থাৎ ধনাত্মক আয়নে রূপান্তর হওয়া সম্ভবই না, এটা আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। কথা ক্লিয়ার? কথা কি বলছি বুঝছো? মানে ইলেকট্রন বেশি থাকার কারণে নিউক্লিয়াসের সাথে কি আকর্ষণও বেশি আছে, আবার কক্ষপথ কম আছে, যেখানে আবার ফসফরাস কি ফ্লোরিনেরটা কি হবে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। হ্যাঁ পরমাণুর আকার বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে, পরমাণুর আকার বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। হ্যাঁ ঠিক আছে, কারণ কি দূরত্ব বেড়ে যায় আর নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের আকর্ষণ কমে যায়, যেখানে ইলেকট্রনটা ত্যাগ হওয়া সহজ হয়, তাই আকার কমলে কি হয় আয়নীকরণ শক্তি কমে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন এখানে? তাহলে তুলনা করতে পারবা?
কার বেশি কার কম, এটা কি প্রত্যেকটা প্রশ্ন যদি মুখস্থ করতে দাও তাহলে পারবা? প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করতে গেলে পারবা না। পারবা না, সে পারবে বলে প্রত্যেকটা মুখস্থ করা সম্ভব না। তুমি তাল দিও না, তাল দিলে সমস্যা, খালি তালে দিও না নাকি? হ্যাঁ না, একটা খেয়াল করবা, মনে দেখছো তাহলে বুঝছো, এটা বুঝছো তোমরা? খেয়াল করো, তাহলে আয়নীকরণ শক্তি দেখো এতক্ষণ আলোচনা করলাম কেন, আমি চাই তোমরা নিজেদের মতো করে সংজ্ঞা ঠিক নিজেদের মতো করে বানাই লিখতে পারো এবং নিজেরা করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করা শোনা, বুঝলে রসায়ন লেখা যায়, ঠিক আছে? বুঝলে কিন্তু কি লেখা যায়। দেখো এরপরে খেয়াল করো, আয়নীকরণ শক্তির পরে কি? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি আমাদের আরেকটা পর্যায়ভিত্তিক ধর্ম নাকি, ইলেকট্রন আসক্তি। দেখো ইলেকট্রন আসক্তি কি, সেই একই কথায় সহজ ভাষায় বলতে গেলে কি, ইলেকট্রন আসক্তি এর মানে বুঝাই দেয় ওটার প্রতি আসক্ত নাকি, ইলেকট্রন নেয়ার যে ইচ্ছাটা এটা হচ্ছে আসক্তি। কথা কি বলছি বুঝছো? দেখো খেয়াল করো, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পদার্থে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। সহজ কথা কি, আমরা জানি কি অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়। আমরা খাবার খাই না, খাবার পরিশ্রম কিন্তু খাবার খাইতে সবচেয়ে বেশি কষ্ট হয়। দেখো খাবার খাই কেন, খাবার খাওয়ার প্রচুর পরিমাণে কষ্ট হয়, এটা দেখছো, খেয়াল করছো? তোমার যে অনেক ক্ষুধা, দেখো অনেক ক্ষুধা থাকে এর মানে কি তোমার শক্তির ঘাটতি আছে, ঠিক না? এমন সময় তুমি কি করছো, খাবার খাওয়া দেখো অনেক কষ্ট হয়ে যায়, খাইয়ে উঠে বলে ও কি কষ্ট হলো খাইতে, বলে না? বলে। আর দেখো খাবার গ্রহণ করতেও কি আছে, কষ্ট আছে, শক্তি ব্যয় হয়। ঠিক একেবারে কি ইলেকট্রন গ্রহণ, সে যে একজনে দিয়ে দিল সে নিয়ে নিল এরকম না, গ্রহণ করতেও কি কষ্ট আছে, ঠিক আছে? সত্যতাই বলতো, এই যে আমাদের সমাজের কত যে উল্টা পাল্টা এই সমস্যা, যেমন কি মনে করো সহজ কথা বুঝো, আমরা নিয়মে এই যে মনে করো কোনো কিছু দান করতে আনন্দ লাগার কথা, আর গ্রহণ করতে এই কষ্ট লাগার কথা, কেন জানো? অনেকে গ্রহণ করে খুব খুশি, আমি পাইছি যে কোনো কিছু আমি পাইছি, আমার দিচ্ছে, ঠিক না? কিন্তু এইটুকু লজ্জা থাকা উচিত যে আমি কেন খামোখা পাইলাম, আমার কেন কেউ দান করবে, আমি নিজে থেকে নিজে অর্জন করতে পারলাম না কেন, এই জিনিসগুলো থাকা দরকার। কথা কি বুঝলো? তো যাই হোক, বিষয়টা আমি অন্য লেভেলে চলে গেছি, এটা বাদ দিই। দেখো সেটা হচ্ছে কি, আমরা কি নিজস্ব একটা সত্তা তৈরি করতে চাই, ঠিক না? তো যাই হোক, এখানে হচ্ছে কি যে ইলেকট্রন আসক্তি কি, যে ইলেকট্রন গ্রহণ করে কি, দেখো ইলেকট্রন গ্রহণ করে একটা কি 1 মোল ঋণাত্মক আয়নে রূপান্তরিত হইল। মনে করো কি ক্লোরিনে কি করে, দেখো ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে না, তার ক্লোরিন মাইনাস হয়। আবার দেখো মনে করো অক্সিজেন কয়টা গ্রহণ করে, 2টা গ্রহণ করে। সহজ কথায় বুঝো, অক্সিজেন 2 মাইনাস। সহজ কথা বুঝো, একটা ইলেকট্রন গ্রহণ করতে যে শক্তির প্রয়োজন হবে, 2টা ইলেকট্রন গ্রহণ করতে কি বেশি হবে না কম হবে? বেশি হবে। তো এই যে ইলেকট্রন গ্রহণ করে যে শক্তির প্রয়োজন হয়, মনে করো সোডিয়ামে খেয়াল করো, সোডিয়ামে কি ইলেকট্রন গ্রহণ করবে না, তার ইলেকট্রন আসক্তি নাই বললে চলে নাকি, সে ইলেকট্রন গ্রহণ করবে না। তাহলে আমরা কি পাই খেয়াল করো, ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, এটা বলতে হবে পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ পরিবর্তনের সাথে সাথে ইলেকট্রন আসক্তি পরিবর্তন ঘটে। একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, ফলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। একটা পাইলাম, দেখো আগে ছিল আয়নীকরণ শক্তি, দেখো পারমাণবিক শক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে আয়নীকরণ শক্তি কি পায়, বৃদ্ধি পায়, ঠিক আছে? এই ক্ষেত্রে কি, তাহলে এক্ষেত্রে কি হ্রাস পাওয়ার সাথে সাথে কি এটা ইলেকট্রন আসক্তিও কিন্তু বৃদ্ধি পায় না। কথা বুঝলো? কথা ভালো বুঝলো যে আগেরটা এটা কিন্তু কি সেইমই কথা। আয়নীকরণ শক্তিও কি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হয়, আয়নীকরণ শক্তি কি হয়, আয়নীকরণ শক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে দেখো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে কি হ্রাস পেতে থাকে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে কি এটা বিপরীত অনুপাত, কি অনুপাত, আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি দুইটাই কি বিপরীত অনুপাত। কথা কি বলছি বুঝছো? আয়নীকরণ শক্তি ইলেকট্রন দেখো আয়নীকরণ শক্তি কি ছিল, ব্যাসার্ধ তো বাম থেকে ডানে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি বাড়ে না, তো বাম থেকে ডানে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় না, তো পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাইলে আয়নীকরণ শক্তি কি ছিল, বৃদ্ধি পাইছিল। হ্যাঁ, তাহলে বিপরীত ছিল। আবার পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তি হ্রাস পাইছিল, ঠিক আছে, বিপরীত অনুপাত। ঠিক ইলেকট্রন আসক্তি এই একই কাহিনী। এইটা খেয়াল রাখবা যে পারমাণবিক ব্যাসার্ধের সাথে সম্পর্কটা কি, এই একটা কথা মনে রাখলেই হবে।
পারমাণবিক ব্যাসার্ধের সাথে এই পর্যায়বৃত্ত ধর্মের সম্পর্কটা কি? যেমন আয়নীকরণের সম্পর্ক বিপরীত, আবার ইলেকট্রন আসক্তির সম্পর্ক বিপরীত অনুপাত, মনে রাখবে। আচ্ছা, আবার একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। অর্থাৎ মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কি, ওই ইলেকট্রনের আসক্তি কি পরস্পর কি বিপরীত। হয়তো আমি নিচে লিখে দিচ্ছি বিপরীত। যে ব্যাসার্ধ বাড়লে কি হয়? আয়নীকরণ শক্তি কি না, আমি কি বলছি দেখো, মৌলের কি বলছি, মৌলের পারমাণবিক ব্যাসার্ধ, মৌলের পারমাণবিক ইলেকট্রন শক্তি পরস্পর বিপরীত ব্যাসার্ধের সাথে, আয়নীকরণ শক্তি না তো। পারমাণবিক ব্যাসার্ধ এবং কি ইলেকট্রন আসক্তি পরস্পর বিপরীতধর্মী, মানে ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি কি কমবে, ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি কি বাড়বে। কথা কি বুঝাইতে পারছি? পারমাণবিক ব্যাসার্ধ খেয়াল করো, কথা বুঝাইতে পারছি যে বিপরীতধর্মী কেন। তুমি এখন চিন্তা করো, এক কথা মনে রাখো, খেয়াল করো, এই একটা কথা দিয়ে কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা করা যায়। পারমাণবিক খেয়াল করো, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আসক্তি কমবে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে কোন দিকে? পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচের দিকে কি পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, যে কারণে কি হবে? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি হ্রাস পাবে। আবার পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় কোন দিকে? বাম থেকে ডানে গেলে, তাহলে এই ক্ষেত্রে কি ইলেকট্রন শক্তি বাড়বে। সহজ কথা, এই কথা মনে রাখতে। আর এই কথা যদি মনে রাখতে পারো, তাহলে দেখো তুমি তুলনা করো, যে কোনো মৌলের সাথে তুলনা করো, যে কার ইলেকট্রন আসক্তি বেশি আর কার ইলেকট্রন আসক্তি কম। এখন যদি দেখো, এই যে লিখছিলাম যে ক্লোরিন আর অক্সিজেন, এরা কি দুইটা ভিন্ন গ্রুপের না? একই গ্রুপের ক্ষেত্রে আমরা যদি যাই, দেখো এখানে দেখো তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি দেখো, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম বেশি। সোডিয়াম কি ইলেকট্রন গ্রহণ করে? করে না। হ্যাঁ, ম্যাগনেসিয়ামও করবে না, এগুলো করে না, যে ইলেকট্রন আসক্তির একটা সম্ভাবনা থাকে। যাই হোক, হ্যাঁ, ইলেকট্রন আসক্তি কি মোটামুটি এই পর্যন্ত গ্রহণ করে না, ঠিক আছে, এরা গ্রহণ করবে। তাহলে দেখো এইগুলোর মধ্যে সবচেয়ে তোমার ম্যাগনেসিয়াম আর কি মনে করো আসবে সালফার, এগুলোর মধ্যে কার ইলেকট্রন বেশি? ইলেকট্রন আসক্তি কার বেশি? সালফারের বেশি, কারণ একই পর্যায়ে কি বাম থেকে ডানের মৌলে কি ইলেকট্রন আসক্তি বেশি। কথা ক্লিয়ার? একই পর্যায়ে কি বাম থেকে ডানের মৌলে কি ইলেকট্রন আসক্তি বেশি। আরো সহজভাবে বুঝাই দিই, আরো সহজভাবে একেবারে ভালোভাবে খেয়াল করবা। তোমাদের মনে করো ক্লাসে, তোমাদের স্কুলে মনে করো আছে কত? 6, 7, 8, 9, 10 আছে না? 6, 7, 8, 9, 10 যদি আমরা পাশাপাশি দেখো, আমরা যদি কি করি এই সে প্রিটি করে না, তোমাদের প্রিটি করে না, প্রথমে কি আছে 6, 7, 8, 9, 10। আর যদি এরকম হইতো, তোমাদের যে যারা 6 এ আছে তাদের রুল অনুযায়ী বসা হইতো, 6 এর রুল কত? রুল 1, তারপর 2, তারপর 3, এইভাবে লাইন করানো হইতো। আবার 7 এর রুল 1, রুল 2, রুল 3 এরকম হইতো। তাহলে হ্যাঁ ভালো হইতো। 6 এর 1 এর চেয়ে 7 এর 1 বেশি জানে না কম জানে? 7 এর 1 এর চেয়ে কি 8 এর 1 কি বেশি জানে কম জানে? তাহলে কি 6 যখন কি তোমার কি একা করো, তোমার যখন বাম দিক থেকে তোমার সাজানো হবে 6 এর, তো এখান থেকে যত 6 থেকে 10 এর দিক যাওয়া হবে ততই কি হবে তোমার বেশি হবে, বেশি হবে, ঠিক আছে। ঠিক এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা বামে যদি ষষ্ঠ শ্রেণী ধরি, ডানে 10 হয়, তাহলে কি বৃদ্ধি পায়। আবার খেয়াল করে এইরকম হয়, তোমার তোমার ক্লাসে যে রোল 1 সে বেশি জানবে না 2 বেশি জানবে? 1 বেশি জানবে, 3 আরো কম জানবে, তাহলে প্রথম থেকে শেষের দিকে গেলে কি হবে? কম হবে। ঠিক আছে, গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কি আসক্তি কি কমবে। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো বিষয়টা? তাহলে গেল এটা। আর পর্দার ক্ষেত্রে কি দেখো, 17 নম্বর পর্দার ক্ষেত্রে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। কেন ফ্লোরিনের সবচেয়ে বেশি কেন? কারণ কি দেখো, এদের মধ্যে একটু ব্যতিক্রম আছে, পরবর্তী দেখো বেশি কেন খেয়াল করো। এখন বাজে কয়টা, আসছে কয়টায় দেখো। আচ্ছা খেয়াল করো যে তাহলে আমরা কি বললাম, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন শক্তি কি হয়? বৃদ্ধি পায়। একই পর্যায়ের উপর থেকে নিচে দিয়ে গেলে হ্রাস পায়। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের কিন্তু এইগুলো খেয়াল রাখতে, কোনটা বেশি আর কোনটা কম। আচ্ছা দেখো, দেখো তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা একটু সমস্যা হয়তো, এটা এখন ক্লিয়ার করা যাবে ভালো হবে। তড়িৎ ঋণাত্মকতা ভালোভাবে খেয়াল করা, দুটি পরমাণু যখন কি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, অণুতে পরিণত হয়, তখন অণুর হবে নয় কাইটে অণু হয়ে গেছে, দেখছো এর ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এর ফন্ট এইভাবে কি অণুর হবে, কি হবে? অণুর কি হবে? অণুর কম্পিউটার কি ফন্ট চেঞ্জ হয় নাকি? অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন
দুটিকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। মনে করো এখানে খেয়াল করো, এখানে মনে করো কি দিলাম, খেয়াল করো এখানে, এখানে অক্সিজেন কি দিলাম, অক্সিজেন, অক্সিজেন আবার বন্ধন হয়েছে কার, হাইড্রোজেন আর হাইড্রোজেনের হয়েছে না। এখন খেয়াল করো, হাইড্রোজেন মনে করো এইখানে অক্সিজেনের ইলেকট্রনটা, এইখানে অক্সিজেন ইলেকট্রনটা, আর মনে করো এইখানে হাইড্রোজেন ইলেকট্রনটা, এখানে হাইড্রোজেন ইলেকট্রন, ঠিক আছে? কথা কি বলতে বুঝছো, বুঝলে না? পোলার কেন হয় সেটাই তো এইখান থেকে আসে, ঠিক না? ভালোভাবে বুঝো। এখানে কি হয়, আমরা এর আগে পড়ছি, দেখো যখন অক্সিজেনের সাথে ওই যে হাইড্রোজেনের এরকম বন্ধন হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন হয়, কি বন্ধন, এই যে সহজী বন্ধন, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন, অর্থাৎ একলা অক্সিজেন কয়টা, দুইটা ইলেকট্রন দিচ্ছে, আর দুইটা হাইড্রোজেনের দুইটা দিচ্ছে, তখন আবদ্ধ হয়, তখন এই বন্ধনের ইলেকট্রন গুলা খেয়াল করো, তখন কি এই বন্ধনের ইলেকট্রনটা, এই বন্ধনের ইলেকট্রনটা কি চাইলে কি মাঝে থাকতে পারে, কয়টা ঘটনা করতে পারে, দেখো চাইলে ঠিক এই দুইটার মধ্যবর্তী অবস্থানে থাকতে পারে, হাইড্রোজেন অক্সিজেন কি মধ্যবর্তীতে থাকতে পারে, ভালো হবে তো, কয়টা ঘটনা ঘটে, হাইড্রোজেন আর অক্সিজেন এর ঠিক মধ্যে থাকতে হয় নাকি, এত কথা না, দেখো তিনটা ঘটনা ঘটতে হবে, ভালো হবে তো, এদিকে খেয়াল করো, এইখানে তিনটা ঘটনা ঘটতে পারে, ভালোভাবে খেয়াল করো, এই যে বন্ধন যে ইলেকট্রনটা দুইটা হাইড্রোজেন আর অক্সিজেন কি মাঝে থাকতে পারে, অথবা বন্ধন ইলেকট্রন দুইটা হাইড্রোজেনের দিকে থাকতে পারে, অথবা বন্ধনের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে থাকতে পারে, এই তিনটা ঘটনা ঘটতে পারে, ঠিক না? তিনটা ঘটনা ঘটতে পারে না। আবার খেয়াল করো, আমি বলছি হাইড্রোজেন আর অক্সিজেনের কি ঠিক মাঝ বরাবর থাকবে, অথবা কি হবে, হাইড্রোজেনের দিকে থাকতে পারে, অক্সিজেন থেকে দূরে থাকতে পারে, অথবা অক্সিজেনের হাইড্রোজেনের থেকে দূরে থাকতে পারে, অক্সিজেনের দিকে থাকতে পারে, এই তিন ধরনের ঘটনা ঘটতে পারে। এটা কিসের উপর নির্ভর করে, এইটা যার উপর নির্ভর করে, এই বন্ধন একটা তার নামে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন যে শেয়ার করছে, সেই শেয়ার কৃত ইলেকট্রনটা ঠিক উভয় পরমাণুর মাঝে থাকবে না একটু কোনো দিক সরে থাকবে, এইটা যার উপর থেকে নির্ভর করে, সেইটার নাম হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। কথা কি বুঝছো? এই কথাটা কি বুঝছো আমার, না বুঝো না এখনো? আবার খেয়াল করো, আমি বলছি যখন শেয়ার করা ইলেকট্রন যে মধ্যবর্তীতে শেয়ারকৃত ইলেকট্রন দুইটা কি মাঝে, দুইটা ঠিক দুইটা পরমাণু কি মাঝে মাঝে থাকতে পারে, ঠিক দুইটা পরমাণু কি ঠিক মধ্যবর্তী অবস্থানে থাকতে পারে, মাঝে ঠিক মাঝে থাকতে পারে, ঠিক আছে? আবার কি হাইড্রোজেনের এই ইলেকট্রনটা কি থাকতে পারে, হাইড্রোজেনের দিকেও থাকতে পারে, আবার ইলেকট্রন দুইটা কি অক্সিজেনের দিকেও থাকতে পারে। এখন এইটা কোন দিকে থাকবে বা কোন জায়গায়, এটা যে নির্ধারণ করে সেটার নামই আছে কি তড়িৎ ঋণাত্মকতা। কথা কি বুঝাইতে পারছি? এইটাই বলা হয়েছে, দুটি পরমাণু যখন সহজী বন্ধনে আবদ্ধ হয়, অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন গুলো দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। যদি খেয়াল করো, নিজের দিকে আকর্ষণ করে কে, যদি মাঝে থাকতো তাহলে কি সমান সমান আকর্ষণ হইতো, যদি হাইড্রোজেনের দিকে আকর্ষণ হইতো তাহলে কি হাইড্রোজেনের আকর্ষণ বেশি হইতো, যদি অক্সিজেনের দিকে থাকে তাহলে অক্সিজেন আকর্ষণ বেশি করতো। আর এখানে ঘটেও কি অক্সিজেনের দিকে থাকে, কারণ অক্সিজেনের আকর্ষণ বেশি থাকে। কেন? অক্সিজেন যে কারণে সেটা আছে তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি। হ্যাঁ, পারমাণবিক আকার কোনটা বেশি, হাইড্রোজেন নাকি অক্সিজেন? পারমাণবিক আকার বড় হচ্ছে অক্সিজেনের, পারমাণবিক অক্সিজেন না, অক্সিজেনের কয়টা কক্ষ হয়? তুলনামূলক পারমাণবিক আকার বড় হলে তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা আরো কম, কি হাইড্রোজেনের চেয়ে বেশি কেন? না, এই হাইড্রোজেনের কেন থেকে বেশি কেন? এই তড়িৎ ঋণাত্মক মৌল কোনগুলা লাগে বুঝতে হবে। দেখো হাইড্রোজেনের কিছু ধর্ম কি আছে, আবার কিসের সাথে মিল আছে, ধাতু সময়ের সাথে মিল আছে, ঠিক আছে? এই জন্য 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে। 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে কি তোমার বেশি মিল থাকার কারণে তাদেরকে ধাতুর সঙ্গে কি সে ইলেকট্রন নেয়ার, সে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা বেশি। হ্যাঁ, বা এক কথা বলতে তার বেশি অংশ কি হাইড্রোজেনের বেশি ধর্মগুলো কি 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে নাকি? দেখো তড়িৎ ঋণাত্মকতা একটি কি পর্যাবৃত্ত ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা কি একটি পর্যাবৃত্ত। দেখো পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তনের সাথে সাথে পরমাণুর কি হয়, ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা কি পরিবর্তন হয়। একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, ফলে তড়িৎ ঋণাত্মকতা কি বৃদ্ধি পায়। একই পর্যায়ে দেখো এখানে খেয়াল করো, এই দুটোর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? সালফারে। বাম দিকে ডানে গেলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা কি হয় বৃদ্ধি পায়। আবার একই পদার্থ অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, এটাও কি বিপরীত অনুপাত নাকি? ব্যাসার্ধের কি বিপরীত অনুপাত।
কথা কি বলছো? তাহলে একেবারে দেখো এই ক্ষেত্রে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ফ্লোরিনের তরিত্রিনাত্মকতা বেশি, এরপর ক্লোরিনের, এরপর ব্রোমিনের। কথা কি বুঝছো? তোমার এইগুলা এদিকে দেখো আবার বুঝো, এদিকে খেয়াল করো, ইলেকট্রন তার নেয়ার ক্ষমতাটা, ঠিক আছে? ইলেকট্রন কি এই যে তোমার সহজী বন্ধনে আবদ্ধ হয়, সেই সহজী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রন গুলা তার দিকে কি নেয়ার যে ক্ষমতা, ঠিক আছে? এই যে পরমাণু নেওয়ার ক্ষমতা বেশি, ওইটাই তড়িৎ ঋণাত্মকতা বেশি, হ্যাঁ? যেমন এই ক্ষেত্রে কি অক্সিজেনের বেশি, ঠিক আছে? এইটা তড়িৎ মানে এক কথা সমাধি বন্ধনে থাকতে হয়, বন্ধনে আবদ্ধ। এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা বন্ধনের কোনো বিষয়ই ছিল না। ওইটা দেখো ইলেকট্রন আসক্তি, এটা বন্ধনের কোনো বিষয় ছিল না। এই ঘটনা তড়িৎ ঋণাত্মকতা হবে কি বন্ধন সংঘটিত হওয়ার পর, ঠিক আছে? আর ইলেকট্রন আসক্তি বা তোমার কি আয়নীকরণ শক্তি, এর ফলে কি বন্ধন গঠিত হয়। ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি এর ফলে কি হয় ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, অর্থাৎ বন্ধন গঠিত হয়। আর এই ঘটনা দেখো তড়িৎ ঋণাত্মকতা হবে কি বন্ধন সংঘটিত হওয়ার পরের ঘটনা। কথা ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছো? যে আমরা যে আয়নীকরণ শক্তি যে কিটা পড়ছি এবং ইলেকট্রন আসক্তিটা পড়ছি, সেটা কিসের উপর নির্ভর করে? সেটা আছে কি সেটার উপর নির্ভর করে বন্ধন গঠিত হয়, আর বন্ধনের উপর নির্ভর করে কি তড়িৎ ঋণাত্মকতা পাওয়া যায়। কথা ক্লিয়ার? উঠাবো, দেবো তোমাদের সব দিয়ে দেবো, সমস্যা নেই, প্রিন্ট করে সব দিয়ে দেবো। আচ্ছা এখন কিছু গুরুত্ব দেখাই পড়ে দাও, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পর্দার সাথে। প্রথমেই বলছি এই পর্দার সাথে, এই পর্দার সাথে বলতে তোমার কয়টা 30টা কি বলতে হবে, যদি বাক্য বলতে পারো তাহলে দেখো তুমি কি পর্দার সাথে বলো। যেমন কি এই আমরা এখন বললাম যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ বৃদ্ধি বাড়ে, উপর থেকে নিচে আয়নীকরণ বৃদ্ধি কি হ্রাস পায়, এই পর্দার সারণী সম্পর্কে বলতেছি না? তো এইরকম যদি পর্দার সারণী সম্পর্কে তুমি 30টা মৌলিক কথা বলতে পারো তাহলে সেটা কি, সেটা কি হবে? তাহলে তোমার পর্দা সারণী দেখবা ক্লিয়ার, তুমি পর্দা সারণী সম্পর্কে চিন্তা করতে পারো। এই তোমার কি হয়েছে? রাতের বেলা কি করছো? চুরি করছো? দুইজন রে শোধাও, দেখো অনামিকা কই? আচ্ছা এক নং গ্রুপের মৌলকে ক্ষার ধাতু বলা হয়, এক নং গ্রুপের মৌলকে ক্ষার ধাতু বলা হয়। কিন্তু কেন এটা প্রশ্নে আসে না? এটা ছোট প্রশ্নে আসে না? আসে? হ্যাঁ এটা কি আসে? এক নং গ্রুপকে ক্ষার ধাতু বলা হয় কেন? ভালোভাবে খেয়াল করো, এদিকে খেয়াল করো, এক নং গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। এখানে নাদিয়া এমন হয় কি সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? এরকম আসে না? এক নং গ্রুপে সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, লিথিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? এটা আসে না? আমি কি করছি এক নং গ্রুপ শুদ্ধ আলোচনা করছি, এখন তোমার যেটা আসবে ওইটা দিয়ে দিবা, পারবা না? কি বলতে বুঝছো? তাহলে খেয়াল করো, দেখো যেসব মৌল পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। সহজ কথা, যেসব মৌল কি পানির সাথে বিক্রিয়া করে কি ক্ষার ধাতু গ্রহণ করে তাদের কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। আচ্ছা ক্ষার ধাতুর সময় সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান এবং এদেরকে পর্দা সারণী গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। এখন যদি তোমার সোডিয়াম আসে, সোডিয়াম আসে, প্রথমে যেসব মৌল পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ধাতু গঠন করে তাকে ক্ষার ধাতু বলা, অর্থাৎ সোডিয়াম কি করে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার গঠন করে। এরপর দেখা ক্ষার ধাতুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান, তুমি লিখবা কি সোডিয়াম ধাতুর শেষ করতে কি একটা ইলেকট্রন বিদ্যমান, তাই এক নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। ক্ষার ধাতুর সাথে অবস্থান দিয়েছে। এক নং গ্রুপের সকল মৌল পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ধাতু গঠন করে। এখানে লিখবো কি সোডিয়াম কি করে পানির সাথে বিক্রিয়া করে কি ক্ষার গঠন করে। যেমন কি বিক্রিয়া যদি দেয়, এই দেখো লিথিয়াম, দেখো লিথিয়াম আসলে লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড, কি ক্ষার না? লিথিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার না? দেখো এই যে এটা কি ক্ষার, এই যে হাইড্রোজেন এইটা কি লিথিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার উৎপন্ন হয়েছে। তাহলে বিক্রিয়াগুলো সবই একই, লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে আর কি হাইড্রোজেন গ্যাস হবে নাকি, ঠিক আছে না? তাহলে এই যে জিনিসটা হবে তাহলে লিথিয়াম হয়ে গেল। ঠিক একেবারে যদি তোমার পটাশিয়াম আসে তুমি পটাশিয়াম দিয়ে দিলা, ঠিক আছে? যদি সোডিয়াম আসে সোডিয়াম দিলা, আর কি দিছি মানে এই দুইটা দিয়েছি নাকি? এখানে তুমি সোডিয়াম দিলে একই বিক্রিয়া, শুধু লেখা করো এই যে খেয়াল করো লিথিয়াম দেয় কি পটাশিয়াম, তাই না? আর কোনো পরিবর্তন আছে? আর কোনো পরিবর্তন আছে? একইভাবে কি তোমার লিথিয়াম দেয় কি দিলা সোডিয়াম দিলা, সোডিয়াম দিয়ে দিলা, পটাশিয়াম আসলে পটাশিয়াম আসলা।
অর্থাৎ 1 নং গ্রুপের যে কোনো মৌলের ক্ষেত্রে এটা কি দুই মার্ক দিয়ে আসে, তোমরা 2 মার্কসের প্রশ্ন লিখতে পারো না, কথা আসে না। তাহলে এই কথা, এই দুইটা কথা লিখা একটা বিক্রিয়া দিলেই তোমাদেরকে ফুল মার্ক দিয়ে দেবে। হাইড্রোজেনের সাথে হবে না, দেখো তোমাদের প্রথমেই তোমাদের এর আগে প্রথমেই আলোচনা করছিলাম হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে কেন অবস্থান দেওয়া হয়েছে। সে কিন্তু কি না, এক ধাতু না, তারপরে 1 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। তো সেই কথাটা তোমার মনে রেখে পরবর্তী সবগুলো তোমাকে কি করতে হবে, আলোচনা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, সবগুলো কি করতে হবে নাকি? আচ্ছা, এটা কি বুঝছো? এটা কি বুঝছো কথা কি বলছি, বুঝছো? আমি বলছি কি, দেখো যেসব মৌল পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে, কি করে? তীব্র ক্ষার গঠন করে, ঠিক আছে? তাদেরকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। তাহলে এখানে কি লিথিয়াম পানির সাথে বিক্রিয়া কি লিথিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। তোমার যদি সোডিয়াম দিতে হয়, দেখো সোডিয়াম দেওয়া হয়তো সোডিয়াম প্লাস কি পানি কি হইতো, সোডিয়াম হাইড্রোক্সাইড কি হইতো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। এখন কথা হচ্ছে, দেখো এই ক্ষেত্রে আমি সমতা সাধন করছি আর এখানে সমতা সাধন করি নাই, দুইটাই সঠিক। মাঝে যেহেতু আমরা তীর চিহ্ন দিয়েছি নাকি, তীর চিহ্ন দিয়েছি না, তাহলে কি দুটোটা বিক্রিয়া কিন্তু সঠিক। কি বলছি তো, মূলত রাসায়নিক বিক্রিয়া খেয়াল করবা, রাসায়নিক বিক্রিয়া লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, তুমি যদি এই তীর চিহ্ন দাও সমতা সাধন করলে হবে, না করলে হবে, সমস্যা নাই। কিন্তু মাঝে যদি তোমরা কি সমান চিহ্ন ব্যবহার করো, অবশ্যই উভয় পক্ষে কি করতে হবে, সমতা সাধন করতে হবে, ঠিক আছে? এই তীর চিহ্ন দ্বারা তোমার বুঝাইতে তোমার কি কি উৎপন্ন সেটা বললে হবে, কি পরিমাণ উৎপন্ন সেটা বলার দরকার নাই। মূলত রাসায়নিক বিক্রিয়ায় কি ঘটে সেটা বললেই হবে, আর সেটা বললেই যথেষ্ট। তোমরা সবসময় তীর চিহ্ন ব্যবহার করবা এবং কি কি বিক্রিয়া ঘটে, কি কি উৎপন্ন হয় সেটা দেখাইতে পারলেই হয়েছে। তোমার এই ক্ষেত্রে পরিমাণ নির্ণয় করার প্রয়োজন নাই, যদি ঝামেলা হয় লিখার দরকার নেই, আর পারলে সমতা সাধন করবা, কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা দেখো, এরপর 2 নম্বর কি, 2 নং গ্রুপের মৌলকে কি মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, আসে না? ম্যাগনেসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, বেরিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, আসে না? আসে, আসে, এটা আছে। তাহলে এইটাকে কিভাবে লিখবা, এদিকে খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। আমি বুঝাই দিচ্ছি কেন জানো, তোমরা এই ক খ প্রশ্নই তোমাদের আমার বড় বিরক্তি লেগে, এখানে তোমরা ক খ প্রশ্নই পারো না, বড় প্রশ্ন ঠিকই পারো, ঠিক না? এটা কেমন ধরনের কথা? এর জন্য আমি এক ধারায় কিভাবে লিখবা সেটা তোমাদের শেষবার মতো দেখাই দিতেছি, ঠিক আছে? ঠিক না, কথা উচিত করে বলছি না? দেখো অন্যান্য স্টুডেন্ট কি, অন্যান্য জায়গার স্টুডেন্ট দেখি যে তারা গ ঘ পারে, ক খ ঠিকই মুখস্থ করে বলায়, আর আমার স্টুডেন্ট যেমন অবস্থা, গ ঘ গাণিতিক রুলস সবই পারো কিন্তু ক খ লিখতে পারো, এটা কেমন ধরনের কথা? অন্যায় না? তো যাই হোক, মুখস্থ ঠিক আছে, আমি যে বলি মুখস্থ করবা না, ঠিক আছে, কিছুটা তো বুঝে নিজের মতো লেখার চেষ্টা করবা, ঠিক আছে? হ্যাঁ, ও শীতের ভিতরে পাগল হয়েছে, দেখছো অনেক পছন্দ হয়েছে নাকি এটা নাকি? দেখো এই আমার এই যে টোটাল এই যে ক্লাসগুলো দেখো ভালোভাবে যদি আমি সেটাকে তোমাদের দিয়ে দিই, তোমার আর কি এই অধ্যায়ের সৃজনশীল মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না, হবে? সব এখানে চলে আসতেছে, দেখো আরো সামনে টুইস্ট আছে, ঠিক আছে? সামনে আরো কি আরো অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস চলে আসছে এখানে, দেখো যে সকল ধাতু মাটিতে আরেকটা কথা খেয়াল করো, সাধারণত খেয়াল করো, সাধারণত ফ্রি জিনিস ভালো হয় না, ভালো হয় ফ্রি জিনিস কিন্তু ভালো হয় না, ভালো হয় কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে ফ্রি ক্লাস। আজকে তো বন্ধ ছিল না তোমাদের, আজকে বন্ধ ছিল না, তো আজকে ফ্রি ক্লাস তো, এটা বন্ধের দিন করে দিয়েছি মানে ফ্রি ক্লাস। হ্যাঁ, এটা আরো ভালো, আমাদের এটা কি আমরা আরো উল্টা, ঠিক না? ফ্রি জিনিসটা ভালো দেবো, ঠিক আছে? আচ্ছা কথা বলে না কেউ, খেয়াল করো। আর দেখো 2 নং গ্রুপের মৌলকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? দেখো যে সকল ধাতু মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায়, এবং যাদের অক্সাইড কি পানির সাথে বিক্রিয়া করে। আগে ছিল ক্ষার ধাতু, ছিল কি ক্ষার ধাতুতে ছিল কি যে সকল মৌল কি পানির সাথে বিক্রিয়া করে কি হয়, তীব্র ক্ষার গঠন করে। যে সকল মৌল কি পানির সাথে বিক্রিয়া করে কি তীব্র ক্ষার গঠন করে। আর এইসব এখানে আছে তাদের অক্সাইড সমূহ পানির সাথে বিক্রিয়া করে, কি অক্সাইড সমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করতে পারে, তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এক হচ্ছে মাটিতেও থাকবে, দুই হচ্ছে ওদের অক্সাইডটা কি করবে, পানির সাথে বিক্রিয়া করবে,
কথা ক্লিয়ার? হ্যাঁ, মৃৎক্ষা ধাতু সমূহ সমস্ত শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকায় এদেরকে পদার্থের 2 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে। দেখো 2 নং গ্রুপের গ্রুপের সকলকে মানে সকল মৌলকে কি হয় মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং এর অক্সাইড সময় পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। কিরকম দেখো, এই যে বিক্রিয়া দেখা দিয়েছি, ক্যালসিয়াম অক্সাইড দেখছো, এই যে কি 2 নম্বর ক্যালসিয়াম কি 2 নম্বর গ্রুপে আছে না? আছে। ক্যালসিয়াম কি 2 নম্বর গ্রুপে আছে? ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপে এবং তার হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। দেখছো? তাহলে এরপরে কি বলবো, ক্যালসিয়ামের পরে কি দিলাম, ম্যাগনেসিয়াম বা বেরিয়াম, যাই দাও বেরিয়াম অক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড আছে না? দেখবা যে ক্ষতে আছে বেরিয়ামকে বা ক্যালসিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয়। তো এখানে দিবা কি, যে সকল ধাতু মাটির সাথে পাওয়া যায় এটা দিলা। এরপরে তুমি এখানে লিখতে হবে ক্যালসিয়াম কি করে মাটির সাথে পাওয়া যায় এবং কি এখানে লিখবো কি ক্যালসিয়ামের অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। দিয়ে এই বিক্রিয়া তুমি যেটা আসলো ওইটা দিয়ে দিলা। কথা ক্লিয়ার? কথা কি কি বলছি বুঝছো? যেটা আসলো ওইটা দিয়ে দিলা। তিনটা যে কোনো একটা আসে বা অন্যটা আসলো দিতে পারবা, পারবা না? পারবা? বিষয়টা কি বুঝছো? তাহলে ক্ষার ধাতুকে রাই মনোযোগ সরে গেল, ক্ষার ধাতু রাই 1 নম্বর গ্রুপে ক্ষার ধাতু বলে, কারণ তারা সরাসরি পানির সাথে বিক্রিয়া করে কি করে তীব্র ক্ষার গঠন করে। আর 2 নম্বর গ্রুপে মৃৎক্ষা ধাতু কি করে, তাদের অক্সাইড সময় পানির সাথে বিক্রিয়া করে ক্ষার গঠন করে তৈরি করে, নাকি? কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? হ্যাঁ, খেয়াল করো।